বোন হয়ে বোনের সংসার নষ্ট করতে একটুও কি লজ্জা করে না? আমি আগেই বলেছিলাম তুই নষ্টা চরিত্রের মেয়ে। তোর মা যেমন নষ্টামি করে আমার বাবার গলায় ঝুলেছে, তুই এখন আমার স্বামীর সাথে পরকীয়া করে আমার জীবন নষ্ট করলি। নয়না রুমে বসে নাফিজা চিৎকার দিয়ে বলছে। নাফিজার চিৎকার শুনে বাড়ির লোক সব রুমে জড়ো হয়। ভীতু চোখে তাকিয়ে আছে নয়না। চোখে প্রচুর ঘুম, পাশেই শুয়ে আছে হাফিজার স্বামী আনাম। নয়না কিছু বুঝে ওঠার আগে নয়নার বাবা রাজ্জাক ভূঁইয়া নয়নাকে ঠাস ঠাস করে চড় দেয়। নয়না একটা চিৎকার দিয়ে বলে ওঠো আল্লাহ। সেখানেই নয়না অজ্ঞান হয়ে যায়। নয়নার চিৎকারে আনামের ঘুম ভেঙে যায়। আনাম তড়িঘড়ি করে উঠে বসে পরে দেখে ঘরে মানুষ জড়ো হয়ে আছে। নিচে নয়না পড়ে আছে, কান থেকে রক্ত বের হচ্ছে। নাফিজা আনামকে উদ্দেশ্য করে বলে, বিয়ে 2 মাসও হলো না, এর মধ্যে শালির সাথে এক বিছানায়? ছি ছি, খুব তাড়াতাড়ি নিজের চরিত্র দেখিয়ে দিলেন। বাবাকে আগেই বলেছিলাম ভালো মতো ছেলের খোঁজ নাও। একটা চরিত্রহীন ছেলের সাথে আমার বিয়ে দিয়ে দিল, তাও আবার শালির বিছানায়। আর কপাল করে বোন পেয়েছি, উঠে পড়ে লেগেছে বোনের সংসার নষ্ট করতে। আনাম নাফিজার কথার উত্তর না দিয়ে দ্রুত নয়নাকে ডাকতে শুরু করে। নয়না ওঠো। নয়না, আপনারা কি মানুষ? মেয়েটা মারা যাবে, কান থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। ও বাবা গো, ফিরে তুতলে পড়ছে যে একদম। সবার সামনেই দেখাচ্ছে নিজের চরিত্র, এত কিছুর পরও লজ্জা নামক জিনিসটা আসে না। নাফিজা, আমি জানি না এখানে এসব কি হচ্ছে, তবে যাই হোক, আগে নয়নাকে ডাক্তারের কাছে নিতে হবে, তারপর কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাবে। নয়নার বাবা চিৎকার দিয়ে বলে, চুপ কর বেয়াদব, তোর আমার মেয়েকে নিয়ে ভাবতে হবে না। যে মেয়ে বাবার সম্মানের কথা ভাবে না তার মরে যাওয়াই উচিত। আমি ভাবতেই পারছি না ওর এত অধপতন হয়েছে। মতির একজন মায়ের গর্ভ ওর মতো মেয়ের জন্ম হয়েছে। আজ ওর মা বেঁচে থাকলে ভীষণ কষ্ট পেত। আর তোর সাহস কীভাবে হয়েছে তুই আমার বড় মেয়ের জামাই হয়ে আবার ছোট মেয়ের সাথে? এগুলি দেখার আগে আমার মতো ফিতের মৃত্যু কেন হলো না? রাজ্জাক ভূঁইয়া এসবে অসুস্থ হয়ে পড়েন। আপনারা কি সব বাজে কথা বলছেন নয়নাকে? আমি ছোট বোনের চোখে দেখি সবসময়, আর আপনারা কী সব বলে যাচ্ছেন? নাফিজার মা আয়েশা বেগম বলেন, আইসে বাজা মাছটা উল্টে খেতে জানে না। তখন আনাম চারিদিকে তাকিয়ে দেখে এটা তো নয়নার রুম। আনাম তখন বলে, আমি এই রুমে কেন? ততক্ষণে নাফিজার ভাই নাফিজ এসে আনামকে লাঠি দিয়ে গায়ের সকল শক্তি দিয়ে পেটাতে ঘরের বাইরে নিয়ে আসে। আধমরা করে চেয়ারের সাথে বেঁধে ফেলে। রাজ্জাক ভূঁইয়া 2 মেয়ে 1 ছেলে, তবে নাফিজা আর নাফিজ এই 2 জনের মা আয়েশা বেগম। নয়নার মা লালমতি বেগম নয়নাকে জন্ম দিতে গিয়ে মারা যায়। রাজ্জাক ভূঁইয়ার প্রথম স্ত্রী ছিল লালমতি বেগম, তবে ভাগ্যের পরিহাসে উনি নিঃসন্তান ছিলেন। 5-7 বছর অপেক্ষার পরে যখন আর লালমতির বাচ্চা হয় না, তখন নয়নার দাদি রাজ্জাক ভূঁইয়াকে আবারও বিয়ে করান। সেখানেই পরপর একটি ছেলে আর একটি মেয়ে সন্তানের জন্ম হয়। তবে রাজ্জাক ভূঁইয়ার প্রথম স্ত্রী লালমতিকে অনেক ভালোবাসতেন। সব সময় চেষ্টা করেছেন 2 বউকে সমান রাখার, কিন্তু আয়েশা বেগম সেটা সহ্য করতে পারতেন না। তিনি কোনো না কোনোভাবে তাকে বুলিং করতেন। বাচ্চা হয়নি এর জন্য তাকে বাজেভাবে ট্রিট করতেন। লালমতিকে বাচ্চাদের কাছে যেতে দিতেন না। লালমতির যেহেতু বাচ্চা ছিল না, সবাই তাকে নিয়ে একটু হাসি তামাশা করতো, নানা রকম কথা শোনাতো। এর জন্য নিজেকে এক প্রকার গুটিয়ে নিয়েছেন, যেন ঘর থেকে বের হলেই তাকে মানুষের কথার সম্মুখীন হতে না হয়। লালমতি জীবন নিয়ে প্রচুর বিরক্তিতে ভুগতেন। মাঝে মধ্যে মনে করতেন, আল্লাহ চাইলে তো এইরকম সন্তান আমাকেও দিতে পারতেন, স্বামীর সংসার নিয়ে আমিও ভালো থাকতে পারতাম। আমার স্বামীর কত সুন্দর একটি পরিবার তৈরি হয়েছে, যেখানে আমি বাদামের খোসার মতো পড়ে আছি। চোখের সামনে নিজের তৈরি করা সংসার ভেঙে আলাদা হয়ে গেছে, নতুনভাবে নতুন সংসার হয়েছে। তবে রাজ্জাক ভূঁইয়া সবসময় লালমতির খোঁজ রাখতো। লালমতিকে যথাসাধ্য খোঁজ খবর নিতে আসা যাওয়া ছিল। রাজ্জাক ভূঁইয়া অনেক স্ট্রেট লোক ছিলেন, এর জন্য আয়েশা বেগম খুব ভয়ে থাকতো। কখনো লালমতির সাথে অতিরিক্তভাবে খারাপ ব্যবহার করার সাহস পেতেন না। রাজ্জাক ভূঁইয়ার সামনে আয়েশা বেগম লালমতিকে একদম বড় বোনের মতো ভালোবাসা দেখাতো। দেখতে দেখতে প্রায় আরও 4-5 বছর পেরিয়ে যায়। রাজ্জাক ভূঁইয়া দেখেন লালমতির দরজা খোলা, কিন্তু ভেতর
থেকে কোনো সাড়া শব্দ নয়। রাজ্জাক ভুঁইয়া ভিতরে গিয়ে দেখেন লালমতি ফ্লোরে অবচেতন অবস্থায় পড়ে আছে। রাজ্জাক ভুঁইয়া তাড়াতাড়ি লালমতিকে কোলে তুলে বিছানায় বসিয়ে দেয়। আয়েশা বেগমকে ডাক দেয়। আয়েশা বেগম এসে চোখ মুছে পানি ছিটে দিলে লালমতির জ্ঞান আসে। রাজ্জাক ভুঁইয়া জিজ্ঞেস করেন, লালমতি কি হয়েছে তোমার? লালমতি একটু লজ্জাভাব নিয়ে বলেন, শিওর বলতে পারবো না, তবে মনে হচ্ছে দোয়া কবুল হয়েছে। আমি মনে হয় প্রেগনেন্ট। এই কথা আয়েশা বেগম শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে। এদিকে রাজ্জাক ভুঁইয়া এমন একটা কথা শুনে কি বলবেন বুঝতে পারছেন না। রাজ্জাক ভুঁইয়ার চোখে মুখে আনন্দের ছাপ স্পষ্ট। আয়েশা বেগম লক্ষ্য করেন রাজ্জাক ভুঁইয়া এখন যেভাবে খুশি আছেন তেমন খুশি কখনো তার বেলাতে দেখেননি। আয়েশা বেগম ভিতরে জ্বলে পড়ে যাচ্ছেন, পারলে তিনি এখনই লালমতিকে গিলে ফেলতেন। রাজ্জাক ভুঁইয়া বলেন, আয়েশা তুমি মতির জন্য নাস্তা নিয়ে এসো, আমি ওরে নিয়ে এখনই ডাক্তারের কাছে যাব। আয়েশা বেগম খুব গম্ভীর মুখ নিয়ে রুম থেকে বেরিয়ে যায় আর মনে মনে বলে, যদি পারতাম এখনই বিষ দিতাম, সারা জীবনের নাস্তা গুছে যেত। রাজ্জাক ভুঁইয়া লালমতির হাত দুটি ধরে বলেন, তুমি জানো না আজকে যেই খুশি আমার কাছে লাগছে এমন খুশি কখনো আমি অনুভব করিনি। আমি খুব করে চাইতাম যেন তোমার আর আমার ভালোবাসার ফলস্বরূপ একটি হলেও সন্তান আজ হোক কাল পৃথিবীতে আসে। হয়তো তুমি ভাবতে পারো দ্বিতীয় বিয়ে করে তোমার প্রতি আমার ভালোবাসা কমে গেছে, কিন্তু বিশ্বাস করো তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা। তোমার জায়গা আমি কাউকে দিতে পারবো না। তুমি তো বুঝোই দুইটা সংসার হলে সব দিক ম্যানেজ করে চলতে হয়, তাই তোমাকে আগের মতো সময় দিতে পারিনি। তবে তুমি চিন্তা করো না, এবার থেকে আমি তোমার পরিপূর্ণ যত্ন করব। আমি নিজেই আমার সন্তানের খেয়াল রাখব। এদিকে আয়েশা বেগম ভাবেন, নিঃসন্তান থাকা সত্ত্বেও লালমতির সব সময় খোঁজ খবর রাখতো। এখন যদি বাচ্চা হয় তাহলে তো এই সংসারে আমার কোনো কদরই থাকবে না। আয়েশা বেগম কখনো চায়নি যে সংসারের চাবি তার হাতে এসে তা বেরিয়ে যাক। আয়েশা বেগম দেখতে পায় ইদানিং রাজ্জাক ভুঁইয়া লালমতির সাথে বেশি সময় কাটাচ্ছেন, দেখে মনে হচ্ছে নববিবাহিত কাপড়। আয়েশা বেগম তাই বেশিরভাগ সময় সন্তানদের লালমতির ঘরে পাঠিয়ে দিতেন। নাফিজা ওখানেই বেশি খেলা করতো। রাজ্জাক ভুঁইয়া লালমতির ঘরে আসলে এটা ওটা আবদার করে তাদের সাথে ব্যস্ত রাখতে চাইতো। দেখতে দেখতে লালমতির ডেলিভারির সময় চলে আসে এবং নর্মালি ডেলিভারির একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়। আয়েশা বেগম বাচ্চাকে কোলে নিয়ে মনে মনে বলে, এত চেষ্টা করলাম তোকে মেরে ফেলার, কিন্তু তাও তুই দুনিয়ায় এসেই পড়লেই আমার সব কিছু কেড়ে নিতে, তবে আমি সেটা হতে দিব না। তোদের মা মেয়ের মধ্যে কাউকে না কাউকে তো দুনিয়া ছাড়তে হবে। ডেলিভারির 48 ঘন্টার মধ্যে লালমতির শরীরে অনেক খারাপ হয়ে যায়। হসপিটাল নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে এবং বলে, রোগীর শরীরে এমন কিছু পয়জন ছড়িয়েছে, রোগী দুর্বল থাকায় আর সারভাইভ করতে পারেনি। রাজ্জাক ভুঁইয়া লালমতির মৃত্যুর খবর শুনে যেন পাগলের মতো হয়ে যায় আর বলতে থাকে, আমি তোমার আর তোমার সন্তানকে নিয়ে নতুনভাবে আবারও কত স্বপ্ন দেখেছিলাম, সব মিথ্যা হয়ে গেল মতি। তুমি কিভাবে পারলে আমাকে ছেড়ে দিতে? আমি তো আমার জায়গা থেকে চেষ্টা করেছিলাম তোমাকে একটু হলেও শান্তি দেওয়ার। আয়েশা বেগমও কাঁদতে কাঁদতে বলেন, আপা এত বছর হল মা পায়ের সুখ পেলেন, কিন্তু ভাগ্য আপনার সুখ সহ্য করলো না। আমি ভাবতেই পারছি না আমার বড় বোনের মতো মানুষটা এইভাবে আমাদের ছেড়ে চলে যাবে। দৌড়ে গিয়ে নয়নাকে কোলে নিয়ে বলে, নয়না এখন থেকে আমার মেয়ে আপা, আমি কখনো ওরে কষ্ট পেতে দিব না, সব সময় নিজের সন্তানের মতো আগলে রাখবো। আয়েশা বেগমের এমন কর্মকাণ্ড দেখে সবাই তো প্রশংসা করতে থাকে। বর্তমানে এমন সতীন দেখাই যায় না। বিয়ের এত বছরে 2 সতীনের মাঝে কখনো ঝগড়াঝাটি হতে দেখেনি। মেয়েটি আসলেই ভাগ্যবান। সৎ মায়ের কাছেই ভালো থাকবে। রাজ্জাক ভুঁইয়া লালমতি মারা যাওয়ার পর থেকে নয়নার দিকে একটু এক্সট্রা কেয়ার রাখতেন। সব সময় বলতেন, ওর মা নেই, ওরে কেউ কষ্ট দিবে না। তবে নাফিজা বাবার নয়নার প্রতি একটু বেশি কেয়ার, এটা সহ্য হতো না। তবে রাজ্জাক ভুঁইয়া ভয়ে নয়নার সাথে খারাপ কিছু করার সাহস পায়নি, কিন্তু 2 ভাই বোন নয়নার সাথে বেশি একটা মিশতে চাইতো না। আয়েশা বেগম ও সমাজের সামনে নয়নাকে নিজের মেয়ের মতো দেখলেও ভিতরে ভিতরে সবসময় বৈষম্য করত।
যেটা কেউ ধরতেই পারতো না। নাফিজার থেকে 3.5 বছরের ছোট ছিল নয়না। নয়না মায়ের মতোই চুপচাপ থাকতো বেশিরভাগ সময়। বড় হওয়ার পরেও দু বোনের মাঝে তেমন কোনো অভিযোগ হতো না, যে যার মতো নিজের জগৎ নিয়ে থাকতো। আনামের বাবা মাকে খবর দিলে ওনারা দ্রুত নয়নাদের বাড়িতে চলে এসে দেখে ছেলেকে স্যারের সাথে হাতমোড়া করে বেঁধে রেখেছে। আনামের বাবার রফিক তালুকদার ছেলের করুণ অবস্থা দেখে রেগে আগুন হয়ে যায়। সাথে সাথে ছেলের বাঁধন খুলে ফেলেন এবং পুলিশকে ফোন করেন। ওদিকে নয়নার জ্ঞান ফিরে আসে, কিন্তু নয়না কোনো কথা বলে না। নয়না অসহায়ের দৃষ্টিতে চারিদিকে তাকিয়ে থাকে। এদিক ওদিক থেকে মানুষ আসে, নয়নাকে দেখে টিটকারি করে আবার চলে যায়। রাতে আনামের বাবা মা, পুলিশ আর গণমান্য ব্যক্তিদের নিয়ে উঠোনে বৈঠক বসে। সবার সামনে আনাম আর নয়নাকে নিয়ে আসা হয়। নয়নার বাবা নয়নার মুখের দিকে তাকিয়ে সবার সামনে কেঁদে ওঠে, বলে, এমন দিন দেখার আগে কেন আমার মৃত্যু হলো না? কেউ কি আমাকে মাথায় একটা বাড়ি দিয়ে মেরে ফেলতে পারো না? নয়না বাবার চোখের পানি দেখে ওরও গাল বেয়ে পানি পড়ে, কিন্তু কিছুই বলে না। নাফিজা কাঁদতে কাঁদতে বলে, আমার বোন আমার জীবনটা নষ্ট করে দিয়েছে, আমার এখন কি হবে? বৈঠক থেকে চেয়ারম্যান জিজ্ঞেস করে, যা হওয়ার তা হয়েছে, এখন তুমি কি চাও? সংসার করতে? একটা মেয়ের বিয়ে জীবনে তো একবারই হয়, উচিত না আমার স্বামীকে খরা করা, কিন্তু তবুও আমি কিছু শর্ত সাপেক্ষে সংসার করতে চাই। কি শর্ত? নয়নাকে বাড়ি থেকে দূরে পাঠিয়ে দিতে হবে, যেন কখনো ওরে আমার চোখের সামনে না দেখি। আমি চাই না আর ওর মুখ দেখতে। নাফিজার কথা শুনে চেয়ারম্যান জিজ্ঞেস করেন, রাজ্জাক ভূঁইয়া, আপনার মতামত কি? রাজ্জাক ভূঁইয়া বলেন, আমার বড় মেয়ে যা বলবে তাই হবে। কিন্তু সবার মাঝ থেকে ব্যথায় কুকড়াতে কুকড়াতে আনাম বলে ওঠে, আমার কিছু কথা আছে। পাশ থেকে একজন বলে ওঠে, তুমি কি কথা বলবে মিয়া? যা কর্মকাণ্ড করেছ। মেয়েটা নেহাত ভালো না হলে কোনো মেয়ের সংসার করতে চাইতো না। আনাম লোকটার কথা কানে না নিয়ে বলে উঠল, আমি এই বৈঠকে একদম সজ্ঞানে নিঃসিদ্ধান্তে নাফিজাকে তালাক দিলাম। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। বৈঠকে আয়েশা বেগম এসে বলে, খাইলো রে খাইলো, আমার মেয়ের সংসারটা খাইলো, জন্মের সময় মায়েরে খাইলো। বৈঠকে আয়েশা বেগম এসে বলেন, খাইলো রে খাইলো, আমার মেয়ের সংসারটা খাইলো, জন্মের সময় মায়েরা খাইলো। হায় রে, এই মেয়েরা আমি এতদিন আমার মায়ের আদর দিয়ে বড় করেছি, তুমি এখন চুপ করে আছো কেন? নাফিজের বাবা আমার সন্তানদের সাইডে ফেলে মা মারা মেয়ে বলে বলে কতই না আহ্লাদ করলা, এই প্রতিদিন দিল আজ। বলো তুমি কিছু। আমার মাইয়া তো তো তালাক হয়ে গেল, ওর মার সাথে ওরও মরা উচিত ছিল, না হলে আজ ওই দিন দেখতে হতো না। রাজ্জাক ভূঁইয়া নীরবতা ভেঙে বললেন, তোমার কষ্ট আমি বুঝতে পারছি আয়েশা, কিন্তু মৃত মানুষকে নিয়ে কিছু বলবে না। এখানে অনেক লোক আছে বিচার তো করবে। এখানে নাফিজার তো দোষ নেই। নাফিজাকে আমি আবারও ভালো ছেলে দেখি বিয়ে দিব। যারা দোষ করেছে তারাই আর শাস্তি পাবে। চেয়ারম্যান সাহেব বলেন, আচ্ছা আনাম, তোমার কি লজ্জা বলতে কিছুই নাই? এমন একটা পরিস্থিতিতে তোমার মুখ থেকে কথা বের হয়, আর ওই যে আরেক বাটখারা নিষ্পাক একটা মুখ নিয়ে বড় বৈঠকে দাঁড়িয়ে আছে। সমাজে এইরকম কিছু কীটের কারণে মেয়েদের জীবন অন্ধকার নেমে আসে, সুন্দর সাজানো সংসার নষ্ট হয়ে যায়। বাবা মা যদি বুঝতো সন্তানদের জন্য এইভাবে একদিন অপমানিত হতে হবে, তাহলে হয়তো জন্মের সময় মেরে ফেলতো। এসব কথা শুনে রাজ্জাক সাহেবের শরীর অসাড় হয়ে আসে। আনামের বাবা বলেন, আমার ছেলে কেমন সেটা আমি ভালো করে জানি, আপনারা কথা না পেছিয়ে বিচার শেষ করুন। আমার ছেলের অবস্থা ভালো নয়, ডাক্তারের কাছে নিতে হবে। মানুষের জীবনের চেয়েও আপনাদের কাছে বিচার ব্যবস্থা বড় হয়ে গেছে। যারা আমার ছেলের সাথে এহেন আচরণ করেছে, কিভাবে মেরেছে, তাদের আমিও রফিক তালুকদার, আজ হোক কাল সত্যিটা সামনে আসবে, দেখে নিব সবাইকে। চেয়ারম্যান সাহেব বলেন, আপনার ছেলে তো গাছের তলার দুইটাই খেতে চাই, পিতা হিসেবে ছেলের কুকর্ম ডাকতে চাইলে তো আর পারেন না। যাই হোক, যেহেতু তালাক দিয়ে দিয়েছে, সেহেতু ওই বৈঠকে নয়নাকে বিয়ে করে নিয়ে যেতে হবে। আনাম বলে ওঠে, প্রশ্নই আসে না। যেই পরিবার থেকে বিনা দোষে এত পরিমাণ লাঞ্ছিত হতে হয়েছে, সেই পরিবারে আমি কখনোই সম্পর্ক রাখবো না। তাতে আমাকে জেলে দেওয়া হলে জেলে যাব। কিন্তু গ্রামের লোক বলে ওঠে, এটা আমরা মানি না। নয়না মেয়েটার কি হবে? ওরে কেউ আর বিয়ে করবে না। হোক ও দোষী, খারাপ মেয়ে, তাই বলে ওকে তো এইভাবে ফেলে দেওয়া যায় না।
এই বৈঠকেই বিয়ে করতে হবে, না হলে আমরা কেউই কাউকে এখান থেকে যেতে দিব না। আনামের বাবার অবস্থা বেগতিক দেখে বলেন, ঠিক আছে, আমি রাজি আছি এই বিয়েতে। বাবা কি বলছে এসব? আমি আর পারবো না এসব, এমন একটা পরিবারের সাথে সম্পর্ক রাখতে। আনামের বাবা মা আনামকে আলাদা নিয়ে বলেন, তুই আমাদের ছেলে, আমরা তোকে যথেষ্ট বিশ্বাস করি, কিন্তু দেখ তুই যেই দোষে তুষ্ট সেই একই অপরাধ 9 অপরাধী। ওই মেয়েটাকে তুই বিয়ে করে নে, না হলে মেয়েটা সমাজে বাঁচতে পারবে না। মেয়েটার দিকে একটা বার তাকিয়েছিস? অসহায়ের মতো সবার মুখের দিকে তাকিয়েছে। মা মরা মেয়ে, আর এমনিতেও ঝামেলা তৈরি করিস না। বিয়ে করে বাড়ি চল, তারপর আবার আমরা সিদ্ধান্ত নিব। বেশ, বিয়ে করব, তবে শর্ত সাপেক্ষে। আমি নাফিজাকে যত গয়না কাপড় দিয়েছি সব কিছু আমাকে এই বৈঠকে ফিরিয়ে দিতে হবে। আর আগেই আমি মোহরানা পরিশোধ করেছি, তাই এগুলো তো ওর কোনো অধিকার নেই। আনামের বাবা ছেলের সাথে কথা শেষ করে চেয়ারম্যানকে সব জানায়। চেয়ারম্যান আয়েশা বেগমকে গয়না দেওয়ার কথা বললে আয়েশা বেগম সাথে সাথে গয়না দিতে অস্বীকার জানায়। আয়েশা বেগম বলেন, আমার মেয়ে তো সংসার করতেই চাইছে, ওরা এতে সম্পর্ক রাখতে চাচ্ছে না। আমার মেয়ের জীবনও নষ্ট হলো, আবার এগুলোও ফেরত নিবে, এটা আমি মানি না। আর আমি এসব কিছু দিব না, এগুলো আমার মেয়ের ক্ষতিপূরণ হিসাবে থাকবে। আনাম সাথে সাথে আয়েশা বেগমকে উদ্দেশ্য করে বলে, আপনি আপনার মেয়ে নাফিজাকে বলেন এই মুহূর্তে আমাদের দেওয়া সব আমাকে বুঝিয়ে দিতে, না হলে আমি ওর মুখোশেই বৈঠকেই উন্মুক্ত করে দিব। এটা শুনলে আপনি না চাইলেও আপনার মেয়ে ঠিকই সব ফেরত দিয়ে দিবে। আয়েশা বেগম নাফিজাকে আনামের ওয়ার্নিংয়ের কথা বললে নাফিজা ভয় পেয়ে যায় আর বিড়বিড় করে থাকে, কি প্রমাণ আছে ওর কাছে? ও কি কিছু বুঝতে পেরেছে, নাকি আমার আগের করা ঘটনাগুলো সবাইকে জানাবে? সব কিছু ভেবে নাফিজার সাথে সাথে সব প্যাক করে আয়েশা বেগমের কাছে দিয়ে দেয়। আয়েশা বেগম রাজ্জাক ভুঁইয়াকে উদ্দেশ্য করে বলেন, তোমার ছোট মেয়ে সব খেয়ে নিল, আমার মেয়ের ঘর খেলো, বর খেলো, সোনা দানা তাও নিল, আমার মেয়েকে কোণঠাসা করে দিল তোমার মেয়ে। এদিকে কাজী সাহেব চলে আসলে রাজ্জাক ভুঁইয়াকে বলা হয় ফিতে হিসেবে মেয়েকে আনামের হাতে তুলে দিতে। রাজ্জাক ভুঁইয়া খুব গম্ভীর গলায় বলেন, আমার ছোট মেয়ে মারা গেছে, সে আমাকে যেই অপরাধের সাক্ষী করেছে তারপর থেকে তার কাছে আমি মৃত। তারপর চেয়ারম্যান নিজেই দায়িত্ব নিয়ে বিয়ে পড়িয়ে দেন। রাত 2টার পর নয়নাকে নিয়ে আনাম বের হয়ে আসে। রাজ্জাক ভুঁইয়া ঘরে গিয়ে লালমতির একটা ছবি বের করে কান্না করেন আর বলেন, জানো মতি, আমার খুব ইচ্ছে ছিল আমাদের মেয়েটাকে লাল টুকটুকে শাড়ি পরিয়ে গা ভর্তি গয়না দিয়ে একদম তোমাকে যেমন সাজিয়ে বিয়ে করে নিয়ে এসেছিলাম সেইভাবে বিদায় দিতে, কিন্তু আজ ওর বিদায়ে আমার কষ্ট হলে ওর প্রতি খুব ঘৃণা হচ্ছে। কোনোভাবে আমি নিজেকে বুঝ দিতে পারছি না। আচ্ছা, আমাদের মেয়ে কি সত্যি এত খারাপ হয়ে গেছে? কেউ আমাকে বুঝ দিল না যে আমার মেয়েটা নির্দোষ। সবাই এসে আমাকে দোষ দিচ্ছে। হয়তো তুমি বেঁচে থাকলে নিজের মেয়ের হয়ে লড়াই করতে। আমার হাত পা বাঁধা, যদি আমি ওর পক্ষে যাই তাহলে নাফিজার প্রতি অন্যায় হয়ে যেত। মতি, আমার কি করার ছিল বলো তো? আমার তো পিঠে চিমটি দিলেও ব্যথা লাগে, পেটে চিমটি দিলেও ব্যথা লাগে। আমি এই মুহূর্তে কিভাবে নিজেকে শান্ত করব? রাজ্জাক ভুঁইয়া ওইখানে স্ট্রোক করে পড়ে থাকেন। রফিক তালুকদার তার স্ত্রী রেহানা বেগমকে বাসায় রেখে সাথে সাথে আবার ছেলে আর বউকে নিয়ে হসপিটাল যেতে চায়, কিন্তু নয়না বলে, আমি কোথাও যাব না। এটা বললে হয় না, দেখো যা হবার হয়েছে, অনেক সময় পেরিয়ে গেছে, তোমার কানে রক্ত জমাট হয়ে আছে, নিশ্চয়ই ব্যথা করছে প্রচুর। আজকে যা হয়েছে তার কাছে এই ব্যথা কিছু না। কেন যে মৃত্যু হলো না আমার? মা আমাকে ওনার সাথে ওই সময় নিয়ে যেতেন, তাহলে আমার মতো কলঙ্কিনীর জন্য এত মানুষের জীবন নষ্ট হতো না, আমার বাবা এত কষ্ট পেতেন না। রফিক তালুকদার ধমক দিয়ে নয়না আর আনামকে হসপিটালে নিয়ে যায়। ইমার্জেন্সিতে ভর্তি করে আপাতত কিছু ওষুধ নিয়ে আসার চেষ্টা করে। হসপিটাল থেকে বলা হয় কানের মধ্যে জঘন্যভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, এর জন্য যত দ্রুত ট্রিটমেন্ট চালাতে হবে। রফিক তালুকদার বলেন, আমরা একটু সমস্যার মধ্যে আছি, 2-3 দিনের মধ্যে ট্রিটমেন্ট শুরু করব। আপাতত কান পরিষ্কার করে সাময়িক কিছু ওষুধ দিন। আনামেরও অনেক জায়গায় কেটে ছিঁড়ে যায়, সেগুলো ব্যান্ডেজ করে ঔষধ নিয়ে আস্তে আস্তে রাত শেষ হয়ে সকাল হয়ে যায়। বাড়িতে পৌঁছে আনাম ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়ে। নয়নাকে ঘুমের জন্য
ফাওয়ারি রোজের ওষুধ দেওয়া হয়, তাও নয়নার ঘুম আসে না। কালকের ঘটনাগুলো বারবার চিন্তা করছি, কিভাবে কি হলো। আনাম ভাইয়া আমার রুমে কিভাবে আসলো, আর উনি কখন এসেছেন? উনি কি স্বেচ্ছায় আমার রুমে গিয়েছিল, নাকি কেউ ওনাকে নিয়ে গেছে? আমি তো উনি আসলে সবসময় দরজা বন্ধ করে ঘুমাই। তাহলে কালকে কি হয়েছিল যে দরজা খোলা রেখে ঘুমিয়েছি? কালকে কিভাবে যেন তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম। কি ঘটেছে কিছুই মনে করতে পারছি না। এত কিছু চোখের সামনে ঘটে গেল, কিন্তু আমার দোষ কিসে কি হলো সেই লাইনটাই আমি ধরতে পারছি না। নয়না শুনতে পাই আনাবের বাবা মা ডাইনিং রুমে বসে আলোচনা করছেন। নয়না কথা শোনার জন্য আস্তে আস্তে এগিয়ে যায়। রফিক তালুকদার বলেন, বুঝতে পারছি না কিভাবে কি হলো। আনাম তো বারবার বলছে কিভাবে কি হয়েছে ও কিছু জানে না, ওর কিছু মনে নেই। নয়না মেয়েটা কি এ বিষয়ে কিছু জানে, ওনাকে সবটা ষড়যন্ত্র হয়েছে? রেহনা বেগম বলেন, ষড়যন্ত্রই হবে। আমার ছেলে সরল, তাই এই খেলায় ওকে বেছে নিয়েছে। আর শোনো, যদি নয়না দোষী হতো, যদি ওদের দুজনের সম্পর্ক থাকতো, খারাপ উদ্দেশ্য থাকতো, তাহলে কখনোই ওরা বাড়িতে এমন অবস্থায় থাকতো না। ওরা দূরে দেখা করতো, একই বাড়িতে সবার সামনে। এটা কি কখনো সম্ভব? আমিও সেটাই ভাবছি। যতদূর মনে হচ্ছে এখানে অনেক বড় ষড়যন্ত্র হয়েছে, খুব প্ল্যান করে কাজগুলো করেছে। তবে আমি আজ হোক কাল সত্যিটা বের করব। মানুষ এতটাও জঘন্য হয়? আমার তো মনে হয় নাফিজাই ওদের ফাঁসিয়েছে। মেয়েটাকে আমার আগেও সুবিধার লাগতো না। নেহাত ছেলে পছন্দ করে বিয়ে করেছে, তাই কিছু বলিনি। আবার নতুন বউ, এই জন্য। যাই হোক, এখন মেয়েটার তো চিকিৎসা করতে হবে। কানের ব্যাপার, ভালো ডাক্তার দেখাতে হবে, দামিও ওষুধ লাগবে। সব টাকাই তো ব্যবসায় দেওয়া। এখন কত কি খরচ হয় তাও তো বলতে পারছি না। চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। কি করার, ভাগ্য আমাদের সরলতা সুযোগ নিয়ে বারবার ঠকায়। আমার সরল ছেলেটা সব পেয়েও ছোটবেলা থেকে অবজ্ঞা আর অবহেলা পেয়ে যায় শুধু ওর সরলতার জন্য। ওরে এত বুঝালাম একটু শক্ত হতে, বললাম, কিন্তু ঠিক হলো না। আর ওরই বা কী বলবো, আমরাই তো পারি না মানুষের সাথে কঠিন আচরণ করতে। ওরা আমার ছেলেটাকে কিভাবে মেরেছে বলেই কান্না করে ওঠেন রেহানা বেগম। নয়না চোখ ঘুমে জড়িয়ে আসছে। নয়না রুমে গিয়ে ডান কাত হয়ে শুয়ে পড়ে। আয়েশা বেগম রাজ্জাক বুইয়াকে দেখতে না পেয়ে খুঁজতে থাকেন। দেখেন নয়নার ঘরে লালমতির ছবি হাতে নিয়ে নিচে পড়ে আছে। আয়েশা বেগম লালমতির ছবি হাতে দেখে রাগ করলেও সেটা বাদ দিয়ে ঘরের সবাইকে ডাকাডাকি করেন। নাফিস দৌড়ে আসে, সাথে সাথে রাজ্জাক বুইয়াকে বিছানার উপরে তুলে ইমিডিয়েট হসপিটাল ভর্তি করে। নাফিসকে বলে, সব কিছু কেমন বেশি বেশি হয়ে গেল। তুই আনামকে এইরকম না মারলেও পারতি। আমাদের উদ্দেশ্য তো ওরে পাশানো ছিল না। বেচারা অনেক সরল, ভেবে খারাপ লাগছে। ওরে না মারলে মনে হয় গয়নাগুলো ফেরত নিত না। হঠাৎ তোর এত কষ্ট হচ্ছে? ভালোবেসে ফেলেছিস নাকি? আর ওই কয়টা স্বর্ণের চিন্তা বাদ দে, আমাদের কি কম আছে? আরে কি যে বলিস না, ভালোবাসা তাও ওকে? আমি শুধু রাহাতকে ভালোবাসি। ওর জন্যই তো ওর সাথে নয়নাকে পাশিয়েছি, একসাথে 2টা কাঁটাই সরিয়েছি। কিন্তু ওরা আমার সোনাদানা সব নিয়ে গেছে। বাবার শরীর খারাপ হয়ে গেছে, কি না কি হয় কিছুই তো বুঝতে পারছি না। দেখ না কিছু কি হয়। আর বয়স হয়েছে, মৃত্যু তো আজ হোক বা কাল হবে। আমার ভালো হবে, সম্পত্তি সব বুঝে পাবো। সকল সম্পত্তি আমাদের 2 ভাই বোনের। নয়না আউট হয়ে গেছে, আর নয়নার মার রেখে যাওয়া 10 লাখ টাকা, সেটাও আমাদের হয়ে যাবে। আর খুব তাড়াতাড়ি এগুলো গুছিয়ে আনতে হবে। আবার যদি প্রতিশোধ নেওয়ার জন্য টাকা পয়সা সম্পত্তির ভাগ নিতে আসে। ঠিকই বলেছিস ভাই। এভাবে 2 দিন কেটে যায়। রাজ্জাক ভুঁইয়া একটুখানি সুস্থ হয়, কিন্তু নয়নার বিষয়টা মনে নেই। তিনি সবাইকে জিজ্ঞেস করেন, নয়না কোথায়? আয়েশা বেগম কান্না জড়িত কণ্ঠে বলেন, সেই কথা আর বলতে। তোমার মেয়ে সবার মুখে থুনকালি দিয়ে তোমার বড় জামাইয়ের সাথে পালিয়ে গেছে। এটা শুনে রাজ্জাক সাহেব বেশ অস্থির হয়ে পড়েন। পাশ থেকে নার্স আয়েশা বেগমকে ধমক দিয়ে বলেন, এমন সময় একটু সাবধানে কথা বলবেন। ওনাকে মোটেও উত্তেজিত হতে দেওয়া যাবে না। এদিকে আনামের বাড়িতে প্রচুর শোরগোল শুরু হয়। আনামের ফুফুরা সবাই আনামদের বাড়িতে আসে। আনামের 2 ফুফু ঘরে এসে সেই রকম চিল্লাচিল্লি শুরু করে। আনামের বড় ফুফু রেহানা বেগমকে বলেন, হায় রে ভাবি, এই ছেলে নিয়ে তোমার এত গর্ব?
মানুষের কাছে ছেলেকে নিয়ে কত নামই না কিনছ। সারা জীবন মানুষ আমারে নিয়ে, আমার ছেলেরে নিয়ে কত কথা শুনেছে। আমি নাকি আমার ছেলেকে মানুষ করতে পারিনি। আমার বাপের বাড়ির সবাই তোমার ছেলেরে দেখাই দেখাই কত প্রশংসা করছে, সব সময় আমার ছেলের সাথে কম্পেয়ার করছে। তা এই তোমার ছেলেকে দেওয়া তোমার শিক্ষা? বোনের কথা শুনে গম্ভীর কণ্ঠে রফিক তালুকদার বলেন, তোরা সুযোগ পেয়ে এখন আমাদের দুর্বলতা এগার করতে আসছস? তোর ভাবি কি তোর সন্তানদের কখনো খারাপ বুঝেছে? যে ভালো তাকে ভালো বলেছে। তুই যে ছেলের গুণগান করতে আমার বাড়িতে এসেছিস, সেই ছেলের জন্য বছর 5 আগে জেলে পর্যন্ত যাইতেছিলে। আমি না থাকলে এখনও তোর ছেলে জেলে পচে মরত। আনামের বড় ফুফু বলেন, শোন রে ভাই সাহেব, আপনাকে সবসময় আমরা সম্মান দিয়ে চলেছি। আমার ছেলে একটু দুষ্টামি করতো, এরকম কিশোর বয়সের ছেলেরা একটু একটু করে, তার জন্য আমার ছেলেকে কুকুরের মতো পিটাইছেন। এখন দেখেন নিজের ছেলের কি হাল। শুনেছি ওই বাড়ি থেকে পিটিয়ে আধমরা করা দিয়েছে। হায় রে বোন, এই বোনের জন্য আমি এত কিছু করেছি। তোর গায়ে তোর ছেলে হাত তুলেছিল দেখেই তো আমি পিটেইছিলাম। ছেলে আর ছেলের বাপের অত্যাচারে যখন আমার বাড়িতে পড়েছিলি, ছেলেকে স্বামীর কাছে দিয়ে ডিভোর্স পর্যন্ত নিতে চাইছিস। আমি তোর ঘর বর ঠিক করে দিছি। আজ তোর এই এত সুখ, টাকা পয়সা কই থেকে আসছে? নিজের ভাগের জায়গা বিক্রি করে তোর সুখের জন্য তোর স্বামীকে ব্যবসা করতে দিয়েছে, আর তুই শেষে আমাকেই অভিযুক্তের কাঠগড়ায় ধরা করাইছিলি। শোনেন ভাই সাহেব, পুরনো কথা বলে লাভ কি? বর্তমান তো আপনিও আমার থেকে বেশি করুণ অবস্থায় আছেন। করুণ অবস্থায় থাকলেও তখন বোনদের বিপদে আমি ছিলাম, কিন্তু আমার বিপদে বোনেরা নিজেদের মুখোশ উন্মোচন করে দেখিয়ে দিল আমার বিপদে কেউ পাশে নেই। কিরে ছোট, তুই কি কিছু বলবি আমাদের? আমি আর কি বলবো, আমার কপাল ভালো আমার মেয়েকে আপনি রিজেক্ট করেছিলেন। না হলে এই চরিত্রহীন ছেলে যদি আমার জামাই হতো, তাহলে কি যে হতো, কি হতো। এসব কথা শুনে আনাম আর রুমে থাকতে পারে না। আনাম প্রচণ্ড রাগী চেহারা নিয়ে এসে বলে, তা ফুফুরা, আপনারা কি এসেছেন আমার বাবা মাকে অপমান করতে? আমি সেই ছেলে যে কিনা সহজে কোনো মেয়ের সাথে কথা বলি না, মেয়েদের সাথে মিশি না, কলেজ ভার্সিটি লাইফে কোনো মেয়ের সাথে মিশিনি। আপনারা কিভাবে ভাবলেন আমি এমন একটা জঘন্যতম কাজ করতে পারি? শোনেন, আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি। আমার সরলতা আর ভালো মানুষের সুযোগ আমার স্ত্রী কাজে লাগিয়েছে। আমাদের মধ্যে আরও 10টা স্বামী স্ত্রীর মতো সম্পর্ক ছিল না। আমি এতদিন বাবা মাকে কষ্ট পাবে দেখে কিছু ভেবেছিলাম সব কিছু ঠিক হয়ে যাবে। আনামের মা বিস্ময়ের চোখে জিজ্ঞেস করে, কি বলছিস এসব? হ্যাঁ মা, আমি তো মেয়ে দেখতে যাইনি, বাবাই সব করেছ। আর মেয়েও আমাকে দেখেনি। ওর বাবা নাকি ওকে জোরপূর্বক বিয়ে দিয়েছে, ওর কারণে ও আমাকে বিয়ে করেছে। ও নাকি অন্য একটি ছেলেকে ভালোবাসে এবং তার সাথে শারীরিক সম্পর্ক পর্যন্ত হয়েছে। এটা জানার পর আমি ভিতরে ভিতরে অনেক ভেঙে পড়ি। আর ও চায়নি আমার সাথে সংসার করতে, আর আমারও ইচ্ছে ছিল না সংসার করার। পরে আমি ওকে সহজভাবে বলেছি আমি যত দ্রুত সম্ভব ডিভোর্স ফাইল করব, কিন্তু ও আমাকে বলে আপনার এটা নিয়ে ভাবতে হবে না, আমাকে কিছুদিন সময় দিন। আমার বাবা এইরকম কিছু শুনলে আমাকে মেরে ফেলবে। আমি খুব দ্রুতই ডিভোর্স নেব, তবে পরিস্থিতিটা একটু স্বাভাবিক হোক। কিন্তু ওরা যে বিনা দোষে আমাকে পাশিয়ে দিবে আমি বুঝতে পারিনি। নিজেকে এখন কাপুরুষ মনে হচ্ছে। অতিরিক্ত সরলতা আর অতিরিক্ত ভালো মানুষই দেখানোটাই আমার জীবনের কাল হয়ে নেমেছে। এই যে নয়না মেয়েটা সম্পর্কে আমার শালি হয়, কিন্তু কখনো মেয়েটার সাথে আমার ঠিক মতো 10 মিনিট কথাও হয়নি। মেয়েটা নিজেই কখনো আমার সামনে পড়েনি। যেখানে ওর সাথে আমার কখনো কথা হয়নি, দেখা হয়নি, সেখানে এমন একটি সম্পর্ক করা কোনোভাবে কি পসিবল? ওদের বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান হবে, না যেতে চাইলে ওর মায়ের অনুরোধে আমি যাই। ও বলেছে 2 দিন থাকবে, বাধ্য হয়ে আমাকেও 2 দিন থাকতে হয়েছে। সকালে নাস্তা শেষে বাড়িতে আসার কথা ছিল, কিন্তু ওই দিন রাতে নাফিজা আমার জন্য প্যাকেট করে বিরিয়ানি নিয়ে আসে। বলে নাফিজ সবার জন্য স্পেশাল বিরিয়ানি এনেছে। বিরিয়ানি খাওয়ার কিছুক্ষণ পর কি হয়েছে না হয়েছে আমার কিছুই মনে নেই। নয়নার চিৎকারে আমার ঘুম ভাঙে। এক প্রকার ঘুম থেকে লাফ দিয়ে উঠে দেখি নয়না ফ্লোরে পড়ে আছে। থাক, শাক দিয়ে আর মাছ ডাকতে হবে না, যা বুঝার আমরা বুঝেছি। সত্যি এটাই এখন বিশ্বাস করার না করার আপনাদের ব্যাপার। যাই হোক, আমাদের বড় ফুফু বলেন তো,
তোদের নতুন বউ কই দেখি? আনামের মা বলেন, বউ একটু অসুস্থ। কি হয়েছে? পেটে টেটো বাদাই ফেলছে নাকি? আনাম বলে উঠে, ফুফু আপনারা দয়া করে চুপ করুন, আপনাদের সাথে বেয়াদবি করতে চাই না। ছোট ফুফু বলে ওঠে, তো কি বেয়াদবি করবি? সত্যি বললে মানুষ এমনি চলে ওঠে। আমার মেয়েকে তো তুই তো বলেছিলি আমার মেয়ের চরিত্র ভালো না, আমার মেয়ে খারাপ। এখন তোর অবস্থা দেখ। আমি সহজে কাউকে কিছু বলি না। আপনার মেয়েকে সবসময় বোনের মতো দেখেছি, বড় ভাইয়ের মতো শাসন ভালোবাসা দিছি। ও যা করেছে সেটা কি মিথ্যে ছিল? ওর কলেজের বন্ধুর সাথে গিয়ে 2 দিন কক্সবাজার থাকিনি, সেই তো আমাকেই খুঁজে আনতে হয়েছিল। আরও ছেলেদের সাথে অগাধ মেলামেশা ছিল। জেনে শুনে এমন মেয়েকে কেউ বিয়ে করবে না। ছোট ফুপু বলে ওঠে, নিজের নেই চরিত্র, আসছে অন্যের চরিত্র জাস্টিফাই করতে। রফিক তালুকদার বলেন, তোরা বোন হিসাবে অনেক অকৃতজ্ঞ। তোদের সুখের জন্য কি করি নাই আমি, তোরা সব ভুলে গেলি। আমার বিপদের দিনে সবাই মুখ ফিরিয়ে নিলি তো নিলি, তার সাথে প্রতিবেশীদের মতো যন্ত্রণাদায়ক কথা সহ অপমান করে গেলি। যাই হোক, দোষ সবই আমার, মাফ করে দিস। কখনো মনে করিস না তোদের একটা ভাই আছে। আজকে থেকে বুঝবি তোর ভাই মারা গেছে। এখন আমার বাড়ি থেকে চলে যা। আনামের ফুফুরা মুখ বেঞ্চি কেটে চলে গেলে আনাম মাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। মা, কি থেকে কি হয়ে গেল? আমাদের সাথে এমনটা কেন হয়? ও মা, আমি তো পারতো বলে কারো ক্ষতি করিনি। ছোটবেলা থেকে যে যেখানে থেকে পারে কথা শোনায়। ও মা, মেধাবী স্টুডেন্ট হয়েও ব্যাক বেঞ্চারের বুলিংয়ের শিকার হয়েছি। উপকার করতে গিয়েও শেষে আমি বিপদে পড়ি। আবার নিজের চরিত্র হেফাজত করেও আজকে এত বড় একটা কলঙ্কের বোঝা মাথায় নিতে হয়েছে। ও মা, সব কিছু আমার সাথে কেন হয়? রফিক তালুকদার ছেলেকে ধমক দিয়ে বলেন, মানুষ তোমাকে ঠকায়, কারণ ওই যে তুমি পুরুষ মানুষ হয়ে কাঁদছ, তাই। পুরুষ মানুষ সবই স্ট্রং অ্যান্ড স্ট্রিট। এসব কান্নাকাটি বন্ধ করে নিজেকে স্বাভাবিক করো। যতটা বুঝতে পেরেছি এইখানে আর থাকা হবে না। তুমি ঢাকায় চলে যাও, নতুন একটি ফ্যামিলি বাসা দেখো। নয়না চিকিৎসা করাতে হবে। আর মানুষের মন্দ কথা, তিক্ত কথার হাত থেকে বাঁচতে হলে স্থান ত্যাগ করতে হবে। তবে আমি আবার আমার এলাকাতে ফিরবো। সব কিছুর প্রমাণ করে মাথা উঁচু করে রফিক তালুকদার আর আনাম তালুকদার ফিরবে। এর আগে আমার শান্তি হবে না। আনাম বলে, আচ্ছা ঠিক আছে, আমি নিজেকে সামলে নিব। আর আজকে সন্ধ্যার পরে ঢাকায় চলে যাব। আনাম চলে যাওয়ার পর রেহানা বেগম রফিক তালুকদারকে বলেন, তোমার আবার কি হলো? এই তো ছেলেকে শক্ত হতে বললে। কিছু হয়নি, ভিতরে কষ্ট হচ্ছে। এই যে কয়টা দিন এত অসম্মান অপমানিত হয়েছি, এতটা কষ্ট আর খারাপ কখনো লাগেনি। কিন্তু আজ বোন দুইটার ব্যবহার দেখে বিশ্বাস হচ্ছে না এরা আমার বোন। এরাও আমার সাথে এমন ব্যবহার করতে পারে? বাবা মা মারা যাওয়ার পর বোন দুইটাকে সব সময় আগলে রেখেছি, বিয়ে দিয়েছি, ওদের সন্তানদের লেখাপড়া করিয়েছি। এটা ভেবে বেশি খারাপ লাগছে, আমার ছেলের আপন বলতে কেউ রইল না। ওর এমনিতেও চাচা নাই, ফুফুরাও নিজেদের গুটিয়ে নিয়েছে। আমরা মারা গেলেও একদম একা হয়ে যাবে। চিন্তা করো না, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, সব ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ পর রেহানা বেগম নয়নার রুমে গিয়ে দেখে নয়না ডান কাত হয়ে বাম কানে হাত দিয়ে কান্না করছে। রেহানা বেগম জিজ্ঞেস করেন, কি হয়েছে তোমার? কিন্তু নয়না কোনো উত্তর করে না। কয়েকবার জিজ্ঞেস করার পরে রেহানা বেগম একটু বিরক্তি নিয়ে হাতের ইশারায় জিজ্ঞেস করেন, কি হয়েছে? নয়না কাঁদতে কাঁদতে বলে, আন্টি, আমার কানের ভিতরে প্রচুর ব্যথা করছে, কিছু শুনতে পাচ্ছি না। তো তুমি আমাকে ডাকবে না? আপনাদের অনেক ঝামেলায় ফেলেছি, আমার জন্য আপনাদের কষ্ট হোক, আমি এটা চাই না। বলেই নয়না অজোরে কাঁদতে থাকে। নাফিজা রাহাতের সাথে দেখা করতে আসে এবং এই কয়েকদিনের সকল কথা শুনে রাহাত বলে ওঠে, সবে তো প্রতিশোধ নেওয়া শুরু, সামনে আরও বাকি আছে। কিসের প্রতিশোধ? বলবো আস্তে আস্তে, তবে তোমাকে একটি সত্যি কথা বলি। কি কথা? আমার নাম রাহাত না। নাফিজা অবাক হয়ে বলে, কি বলছো? তোমার নাম রাহাত না হলে তোমার নাম কি? আমার নাম নিহাদ জমাদ্দার, আমি আনামের ফুফাতো ভাই, আর তুমি হলে আমার প্রতিশোধ নেওয়ার গুটি মাত্র। নাফিজা এসব কথা শুনে যেন কিছুই বিশ্বাস করতে পারছে না। নাফিজা বলে, তুমি আমাকে গুটি বানালে কীভাবে? যা হয়েছে এসব প্ল্যান তো আমি তোমার সাথে করিনি।
এত অস্থির হচ্ছ কেন বেবি? অপেক্ষা করো, আস্তে আস্তে সব জানতে পারবে। নাফিজা যেন রাহাতের কথা শুনে একদম চুপ হয়ে আছে, নিজেই বুঝতে পারছে না কি করতেছে, কিসের মধ্যে ঢুকে গেছে। আর হ্যাঁ, এসব নিয়ে বেশি কথা গামিও না, সবটা কিন্তু ভাইরাল হয়ে যাবে। গুড বাই, দেখা হবে। নাফিজা ভিতর মতো নিহানের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। নাফিজা ভাবে নিহান আনামের থেকে কিসের প্রতিশোধ নেবে? ওদের সাথে কি এমন শত্রুতা আছে যার জন্য আমাকে ব্যবহার করেছে? আর বিয়েটা কিভাবে ওর মাধ্যমে হয়েছে? নাফিসা বাড়িতে গিয়ে ঘটকের কাছে যায় এবং ঘটককে জিজ্ঞেস করে, ঘটক চাচা, আমাদের বিয়েটা কিভাবে হয়েছে একটু বিস্তারিত বলেন। যে বিয়ে এত ঘটনা ঘটে ভেঙে গেছে সেই বিয়ের খোঁজ নিচ্ছ? আমার নামে আবার মামলা টামলা করবানি? বাপু, আমি ঘটক মানুষ, সবার মুখে শুনেছি ছেলে অনেক ভালো, কথায়ও মনে হয় ভালো, অন্তত এমন জানতাম না। এমন কিছু না, আপনি আমাকে বিস্তারিত বলুন কিভাবে কি হয়েছে। আপনি এই ছেলের সন্ধান কিভাবে পেয়েছেন? শোনো তাহলে, একদিন সন্ধ্যায় একটা ইয়াং ছেলে তোমার জামাইয়ের মতোই পরিচয় দিয়েছিল, ছেলের কাজিন হয়, সাথে ছেলের ছবি দিয়ে বলে এটা আমার কাজিন। আপনাদের উত্তরপাড়াতে নাফিজা নামের একটি মেয়ে ভার্সিটিতে আসা যাওয়া করেছিলেন তো? আমি বললাম হ্যাঁ চিনি, রাজ্জাক ভুইয়ার মেয়ে। তা যার মেয়েই হোক, আপনি যদি সন্ধানটি করিয়ে দিতে পারেন আপনাকে 10,000 টাকা দিব নগদ, সাথে জামা কাপড় সব পাবেন। আপনাকে টাকা অফার করেছে আর আপনি না জেনে আমার বাবার কাছে প্রস্তাব নিয়ে এসেছেন। আরে না, এমন অফার পায় সম্বন্ধতেই হয়। শুনো, তোমার বাবার যেমন ডাকনাম আছে, রফিক তালুকদারেরও নাম ডাক আছে। পরে তোমার বাবাকে প্রস্তাব দিলে তিনি এই সম্বন্ধ নিয়ে আগ্রহ প্রকাশ করেন। আর যাই বলো না কেন, ছেলের ব্যাকগ্রাউন্ড কিন্তু খুব ভালো ছিল। এখানে আমার কোনো দোষ নেই। আমি উভয় পক্ষকে প্রস্তাব জানালে তারা নিজেরা সব কথা ভাঙেন। আপনাকে সেই ছেলেটা ওর কাজিন টাকা দিয়েছিল? হ্যাঁ, দিয়েছিল। নাফিজা সকল কথা শুনেন যেন একদম তবদা খেয়ে যায়। নাফিজার মাথা কাজ করছে না, সব কিছু ভাবতে ভাবতে বাড়ির দিকে রওনা করে। নাফিজা মাথায় হাত দেয় আর মনে মনে বলে, এ কি বাটপাড়ের সাথে আমি জড়িয়েছি। আমার কাছ থেকে টাকা ধার নিয়ে আমারই সর্বনাশ করেছে। নিহান ঘটকে যে 10,000 টাকা দিয়েছে সেটাই তো আমাকে বিশেষ কারণে লাগবে বলে তার হিসাবে নিয়েছে। মনে হয় না আর কখনো ফেরত পাবো। আমি এখন কি করব? সব দিক দিয়ে আমি চেপে আছি, এখান থেকে ওঠার তো কোনো উপায় দেখছি না। নাফিজা বাড়িতে ঢুকলে আশা বেগম কঠিন কণ্ঠে বলেন, কই গেছিলি? কত করে বলেছিলাম জামাইয়ের যত্ন নে, সেই তো হাত ছাড়া হলো। আমার মেয়ে হয়ে তুই নিজের স্বামীকে হাতে আনতে পারলি না? সতীনের সংসার করেও সংসারের সকল দায়িত্ব আর চাবি নিয়ে ঘুরেছি। যদি জানতাম নয় না আমাদের এত বড় সর্বনাশ করবে, তাহলে ওরেও দেখে নিতাম। নাফিজা মনে মনে নয়নাকে দোষ দিয়ে লাভ নেই, ওর জন্য কুয়ো কেটে সেই কুয়োতে নিজেই পড়েছি। এখন কি করব বুঝতে পারছি না। নাফিজা নাফিজের কাছে গিয়ে বলে, আচ্ছা ভাইয়া, রাহাতের সাথে তোমার কি আমাদের প্ল্যান নিয়ে কোনো কথা হয়েছিল? ওই তো, প্ল্যানটা আমাকে দিয়েছিল, অবশ্য তো বলতে নিষেধ করেছে, তাই বলিনি। ও চাই দ্রুত তোর ডিভোর্স হোক, তাই ও আমাকে এই বুদ্ধি দিয়েছে যেন তোর ডিভোর্সও হয় আর নয়নও এই বাড়ি থেকে চলে যায়। কি বলছো এসব? বাইরের একটা লোকের কথায় তুমি আমাকে নিয়ে এসব করছো? কি বাইরের লোক? ও না তোর বয়ফ্রেন্ড, শীঘ্রই তো বিয়ে করবি। ভাইয়া, আমরা চরমভাবে ফেসে গেছি। ও রাহাত না, ওর নাম নিহান, ও আনামের কাজিন হয়। কি বলছিস এসব? সিরিয়াসলি? আমার বিশ্বাস হচ্ছে না। আর যদি কাজিনই হয় তাহলে বিয়েতে এত লোক আসলো, ওকে তো দেখিনি। ভাইয়া, ও একটা পাক্কা ক্রিমিনাল। আমার বিয়েটাও ও এখানে করিয়েছে। ও আনামের থেকে প্রতিশোধ নিতে চাইছে, তাই বলে আমাদেরকে দিয়ে প্রতিশোধ নিবে? ও তো তোকে ভালোবাসে, তাও তোকে আরেকটা ছেলের সাথে বিয়ে দিয়েছে। দুই ভাই বোনে মিলে বসে বসে ভাবছে কিভাবে ওরা লুডুর গুটির মতো ছাল হিসেবে ব্যবহৃত হয়েছে।
রফিক তালুকদার নয়নাকে নিয়ে আবারও ডাক্তারের কাছে যায়। ডাক্তার আবারও বলে সময় নিয়ে চিকিৎসা করতে হবে, আপনার চিকিৎসা শুরু করুন, না হলে আপাতত একটা কান ভালো আছে ওটাও ড্যামেজ হয়ে যাবে। রফিক তালুকদার বলেন, ঠিক আছে ডাক্তার সাহেব, আপনি চিকিৎসা শুরু করুন, কয়েকদিনের মধ্যে আমরা ঢাকায় চলে যাচ্ছি, তারপর ওখানেই চিকিৎসা করব। নয়নার ট্রিটমেন্টে প্রায় 10,000 টাকার মতো খরচ হয়ে যায়। নয়না বলে মনে মনে চিন্তা করে, এতগুলো টাকা রেগুলার যদি আমার লাগে ওনারা কই পাবেন। রেহানা বেগম বলেন, কি চিন্তা করছো নয়না? আন্টি, আমার জন্য আপনাদের কতগুলো টাকা নষ্ট হয়ে যাচ্ছে। চিন্তা করো না, আমাদের টাকা পয়সা নেই তা তো আর না, যা আছে তাতে চলে যাবে আলহামদুলিল্লাহ। সন্ধ্যায় আনাম ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার জন্য রেডি হয়। বাবা মাকে বিদায় জানালেও নয়নার দিকে ফিরেও তাকায় না। আনামের মনে ধারণা নয়না ওর বোনের মতো বাজে মেয়েরা ভালোই হতে পারে না। দিন শেষে সব মেয়ে বয়ফ্রেন্ড দ্বারা সতীত্ব হারানো নষ্টা। এই ঘটনার পেট থেকে আনাম মেয়ে মানুষকে মনে মনে ঘৃণা করতে শুরু করে। প্রায় সপ্তাহখানেক পরে রফিক তালুকদার নিজের ভিটে মাটি ছেড়ে ঢাকায় ফাঁড়ি জমায়। মনে মনে বলে, শহরে থাকাটা নিজের কাছে একটি বন্দি জীবন মনে হতো। সব সময় ভাবতাম শহরে মানুষ কিভাবে ছাড় দেয়ালের মাঝে আটকে থাকে, আর আজ স্বেচ্ছায় ভাগ্যের দোষে বন্দি জীবনে চলে যাচ্ছি। আর কখনো হবে না সন্ধ্যার পরে বাজারে গিয়ে চায়ের আড্ডার সাথে কিছু বিচার ব্যবস্থা করা। সকাল সকাল মসজিদ থেকে এসে নদীর তীরে দাঁড়িয়ে কলকল শব্দ, বাতাসের শাঁসার শব্দ, যেগুলো না শুনলে মনে হয় শান্তি লাগতো না, তা মনে হয় আর হবে না। পারবো কি সারভাইভ করতে শহরের সাথে? রেহানা বেগম রফিক তালুকদারকে একটু হালকা নাড়া দিয়ে বলেন, গভীরভাবে কি এত ভাবছেন? নতুন জায়গায় যাচ্ছে, সব কিছু বলে নতুন মানুষদের সাথে নতুনভাবে বাঁচবো বললেই কি সব ভুলা যায়? সেই জন্ম থেকে সেই বাড়িটা আজকে শূন্য করে চলে আসতে হয়েছে। জীবন কখন কাকে কোথায় ধার করায় কেউ বলতে পারে না। মন খারাপ করেন না, দেখবেন ভালো কিছু হবে, ধৈর্য রাখেন। আমিও তো সব কিছু ছেড়ে আসছি, এত বছরের মায়ার সংসার, একটু একটু করে কত জিনিস ঘরে এনে নিজের মতো করে ঘরখানা সাজিয়েছি। আমার 26 বছরের সংসার, কত স্মৃতি বাড়িটিতে, সব কিছু রেখে কয়েকটা জিনিসপত্র নিয়ে চলে আসলাম। দুজনেই কান্নার সহিত একজন আরেকজনকে সান্ত্বনা দিচ্ছে। নয়না বসে বসে নাটকের দৃশ্যের মতো দেখছে, কিছুই বলছে না। নতুন বাড়িতে যাওয়ার পর প্রায় মাস 3 চলে যায়। নয়নার কানের অবস্থা ভালো, তবে কানের ভিতরে মেশিন ব্যবহার করতে হয়, না হলে দূরের স্বাভাবিক কথা শুনতে পায় না। তবে এতদিনে নয়নার সাথে আমানের দেখা হলেও কখনো কথা হয় না, কেউ কারো দিকে তাকায়ও না। আমানের মা ছেলে আর বউয়ের এই অবস্থা দেখে রফিক তালুকদারকে বলেন, কতদিন আর এইভাবে চলবে? সব কিছুই তো পরিবর্তন এসেছে, এখন ওদেরও স্বাভাবিক হতে বলেন। জীবন কি এভাবেই যাবে? দেখি কি করা যায়, স্বাভাবিক জীবনেতে ফিরতে হবে। আনাম বাসায় আসলে আমাকে জানাবে। সন্ধ্যায় আনাম বাড়িতে আসলে রেহানা বেগম বলে, নয়নাকে ডেকে আয়। তোরা বাবা দুজন একসাথে ডাকে। মা তুমি ডাকো না, আমি পারবো না, তোকেই ডাকতে হবে। মায়ের জোরাজুরিতে আনাম নয়নার রুমে গিয়ে বলে, বাবা ডাকছে। নয়না হঠাৎ পুরুষের কণ্ঠ শুনে চমকে উঠে পিছনে ঘুরে দেখে আনাম। একজন আরেকজনের চোখ পড়তে আনাম বাবার রুমে চলে আসে। আনাম নয়না দুজনেই রুমে প্রবেশ করে। রফিক তালুকদার খুব কড়াভাবে বলেন, তোমরা দুজনে ভাবে আর কতদিন চলবে? স্বাভাবিক জীবন যেন পার করতে পারি, তাই সব ছেড়ে দূরে চলে এসেছি। আর তোমরা এখনও পরিচিত লোকের মতো ব্যবহার করো। আনাম বলে, কিন্তু বাবা। চুপ করো, কোনো কিন্তু শুনতে চাই না। আজ থেকে তোমরা এক ঘরে থাকবে, মানুষের জীবন উত্থান পতন থাকবে। তোমার একার জীবনেই কি কলঙ্ক হয়েছে? কলঙ্ক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয়তমা স্ত্রী মায়েশা রাদিয়াল্লাহু আনহারও হয়েছিল। তারা কি তোমাদের মতো ভেঙে পড়েছিল? এই মেয়ে, নয়না মাথা নিচু করে বলুন আঙ্কেল। এখন থেকে আঙ্কেল টাঙ্কেল বাদ দাও তো, বাবা মা সম্বোধন করবে। জীবন সংগ্রাম অনেক কঠিন মা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই রকম একটা পরিস্থিতি পার করেননি। তোমরা জানো ওনার নামে কত বড় অপবাদ দেওয়া হয়েছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিরুদ্ধে যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল তা ইসলামের ইতিহাসে ইফক এর ঘটনা। সূরা আন-নূরে
আয়াত সব বলা হয়েছে। নবীজি যখন সফরে যেতেন তখন তিনি স্ত্রীদের মধ্যে থেকে কাউকে না কাউকে সাথে নিয়ে যেতেন। ওই যাত্রায় তার সাথে ছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সফরের সময় নারীদের উঠে ছাপিয়ে হাওয়া দাজে এক ধরনের কেবিন রাখা হতো। এক জায়গায় বিরতি শেষে কাফেলারা রওনা হয়ে যায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটি ব্যক্তিগত প্রয়োজনে শিবিরের বাইরে গিয়েছিলেন। ফিরে এসে দেখলেন কাফেলা চলে গেছে। তার হাওদাজ ছিল হালকা, তাই সবাই ভেবেছিল তিনি তাতে বসা অবস্থাতেই আছে। তিনি সেই স্থানে বসে থাকলেন, হয়তো কেউ তাকে খুঁজে পাবে ভেবে। কিছু সময় পর সাহাবী সফওয়ান ইবনু মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা পথ দিয়ে যাচ্ছিলেন এবং তাকে একা বসে দেখতে পান। তিনি নালিল্লা পড়েন, নীরবে উঠ নামিয়ে তাকে উঠতে বলেন। তারপর উঠ ধরে হাঁটতে থাকেন যতক্ষণ না তারা কাফেলায় পৌঁছান। এই ঘটনাকে কেন্দ্র করে মুনাফিকদের নেতা আবদুল্লাহ ইবনে উবাই ইবনে রাসুল মিথ্যা ও কুৎসা রটিয়ে দেয় যে মা আয়েশা রাদিয়াল্লাহু ও সফওয়ান রাদিয়াল্লাহু তাআলার মধ্যে কিছু হয়েছে। অনেকে গুরুপ ছড়াতে শুরু করে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই অপবাদে ভীষণ কষ্ট পান। তিনি অসুস্থ হয়ে পড়েন এবং নিজের বাবার ঘরে চলে যান। রফিক তালুকদারের বলার মাঝখানে নয়না বলে ওঠে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবাদ করেননি। রফিক তালুকদার বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কষ্ট পেতেন, তবে সঠিক পথ নির্দেশনার জন্য আল্লাহর ওয়াহিদের অপেক্ষা করছিলেন। আল্লাহর পক্ষ থেকে কি কোনো সমাধান এসেছিল? হ্যাঁ, এসেছিল, তবে তা 1 মাস পর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করেন। সূরা আন-নূর আয়াত 11 থেকে 20-এ আল্লাহ নিজেই মা আয়েশার পবিত্রতা ঘোষণা করেন এবং যারা অপবাদ ছড়িয়েছিল তাদের কঠিন শাস্তির কথা বলেন। নিশ্চয়ই তাদের একটি দল তোমাদের মধ্য হতে অপবাদ এনেছে, তা তোমাদের জন্য মন্দ নয়, বরং তা তোমাদের জন্য কল্যাণ। সূরা নূর আয়াত 11। আনাম নয়না দুজনে একটু গভীরভাবে চিন্তা করে দেখো, যেটা হয়েছে একদিক থেকে ভালোই হয়েছে। আনাম বলে, ঠিক আছে, ভেবে দেখব। আপনাদের কথা আমি কখনো অমান্য করিনি আর কখনো করব না, তবে আমার সময় লাগবে। তা যাই লাগুক, নয়না আজ থেকে তোমার রুমেই থাকবে। নয়না কিছু না বলে নিজের রুমে গিয়ে বসে থাকে। রেহানা বেগম ছেলেকে উদ্দেশ্য করে বলেন, যাও, নয়নাকে নিয়ে রুমে যাও। আনাম বিরক্তি নিয়ে নয়নার রুমে গিয়ে বলে, বাবা কি বলেছে শুনতে পাওনি? এটুকু বলে আনাম চলে আসে নিজের রুমে। নয়না নিজের বালিশ নিয়ে রুমে গিয়ে দেখে